This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। तीन অস্ত্র শান দিয়ে ২৬-এর ভোটের প্রচারে নামছে বিজেপি। মোদি সরকারের ১১ বছর পূর্তি কর্মসূচি থেকেই ভোট প্রচার শুরু। জাপানকে পিছনে ফেলে ভারতের বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি এখন ভারত। ২০৪৭-এর মধ্যে উন্নত দেশ গঠনের স্বপ্ন ফেরি করে প্রচার করবে বিজেপি। তুলে ধরা হবে অপারেশন সিঁদুরের সাফল্য। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আর তার সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, খুব গুরুত্বপূর্ণ একটি সময়, একাধিক রাজ্যে ভোটও রয়েছে, তার মধ্যে আমাদের রাজ্যে ২৬-এর নির্বাচন। তার আগে যে এজেন্ডাকে সামনে রেখে বিজেপি তার প্রচারের আউটলেট সাজিয়েছে, সেগুলো নিয়ে ঠিক কি বলা যায়? এটা একদম জনমানুষকে ধাক্কা দেওয়ার জন্যই কি এই ধরনের জিনিসগুলো তুলে আনা হয়েছে? আর দেখো, জনগণকে সঙ্গে নিয়েই তারা এই প্রচার পরিকল্পনা করছে, অন্তত তেমনটাই বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন। এবং মূলত তিনটে বিষয়কে তারা সামনে রাখছেন। ৯ই জুন মোদী সরকারের ১১ বছর পূর্তি হচ্ছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ১১ বছর পূর্তিতে মূলত তিনটে বিষয়। তুমি যে কথা বললে তার সঙ্গে আর দুটি বিষয় রয়েছে। একটি হলো সশক্ত ভারত, অর্থাৎ ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কতটা এগিয়েছে সেটা দেশের বাইরের ক্ষেত্রে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানকে বার্তা দেয়া, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি এবং পাকিস্তানকে নির্মূল করা, অর্থাৎ সন্ত্রাসবাদকে নির্মূল করা। আবার দেশের অভ্যন্তরে যে মাওবাদী সমস্যা রয়েছে, নকশালবাদের সমস্যা রয়েছে, সেটাকেও ভারত সরকার নিকেশ করছে এবং যার টার্গেট আগামী বছরের ৩১শে মার্চের মধ্যেই শেষ করবেন অমিত শাহ। ইতিমধ্যেই সাফল্য পেতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, ছত্তিশগড়, এই সমস্ত যে অঞ্চলগুলো ছিল সেখানে মাওবাদীদের সংখ্যা ক্রমশ কমে আসছে। আর তার সঙ্গে নরেন্দ্র মোদী যে তত্ত্বের কথা বারংবার বলেন, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা উন্নয়নের কথা তিনি যা বলেন, সেই বিষয়টিকেও তারা সঙ্গে করে নিয়ে যাবেন। তাদের বক্তব্য, উন্নয়নের ক্ষেত্রে কেউ যাতে ফারাক না পড়েন, সেখানে আলাদা করে বিভাজনের কোনো ব্যাপার নেই এবং এই বিষয়গুলো মানুষকে বুঝতে হবে এবং এই ভাগিদারি তারা মানুষকে সঙ্গে নিয়েই করতে চান এবং সেই কারণেই এই ধরনের পরিকল্পনা। এবং সামনেই ২৬ সালের নির্বাচন রয়েছে, ফলে এটাকে তারা ভোটের কাজেও লাগাচ্ছেন, অন্তত তেমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ, তার কাছ থেকে প্রতিক্রিয়া নেব। তন্ময় বাবু, বিজেপির এখনো পর্যন্ত যে প্রচারের কর্মসূচি রয়েছে তার মধ্যে অপারেশন সিঁদুর রয়েছে, অপারেশন সিঁদুরের সাফল্য। আপনারা বারবার এটাকে বলেছেন যে নির্বাচনী প্রচারে এটা ব্যবহার করছে বিজেপি। এর পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে সরকারের লড়াই, সেটাকেও প্রচারের তালিকায় রাখা হয়েছে। আর তার একদম সর্বপ্রথম যেটা রাখা হয়েছে আর্থিক উন্নয়নের দিকটা, জাপানকেও আমরা ছাপিয়ে গিয়েছি, এই বিষয়টাও তুলে ধরা হচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? দেখুন, তিনটে বিষয়ই বাংলার ক্ষেত্রে অমূলক এবং দেশের ক্ষেত্রেও প্রায় তার কোনো অস্তিত্ব নেই। কেন, অর্থনীতি তো বাংলার ক্ষেত্রে অমূলক নয়, আমাদের আর্থিক। আমি একটু আমাকে সময় দিন। সেটা হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে আপনাদের স্টুডিওতেই আমি বলেছিলাম যে অপারেশন সিঁদুর সারা ভারতবর্ষের মানুষ তার পিছনে দাঁড়িয়েছে, তার সাপোর্টে দাঁড়িয়েছে এবং এটা করেছে ভারতীয় সেনাবাহিনী। এই ভারতীয় সেনাবাহিনীর শৌর্যকে বিক্রি করে বারবার নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে মোদী সরকার। এর আগে পুলওয়ামা করেছে, উড়ি করেছে, এখন আবার সেটা করার চেষ্টা করছে, কিন্তু এবার দেশের মানুষ বুঝে গেছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন মাওবাদীদের বিষয়। মাওবাদীদের পশ্চিমবাংলায় আপনারা মাওবাদী দেখেছেন? গত ১০ বছরে মাওবাদী কোথাও আসতে দেখেছেন? পশ্চিমবাংলায় যে জঙ্গলমহলে একসময় মাওবাদীদের আস্তানা ছিল, সেই জঙ্গলমহল এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আপনি যদি যান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রত্যন্ত অঞ্চলে, নয়াগ্রাম, গোপীবল্লভপুর থেকে আমি গেছি সেই অঞ্চলে কোথাও মাওবাদী নেই। সেখানে শুধু রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, বাচ্চারা খেলে বেড়াচ্ছে। আপনি আমলাশোল যান, আপনি শিলদা যান, সমস্ত জায়গায়। সুতরাং মাওবাদী পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে কোনো ইস্যু নয়, যেটাকে ওনারা বিক্রি করে ভোট বৈতরণী পার হতে পারেন। তৃতীয় হচ্ছে অর্থনীতির বিষয়ে যদি বলেন যে জাপানকে পেরিয়ে গেছি, প্রথম কথা হচ্ছে গত কয়েক বছর ধরে কেন্দ্র সরকার বিভিন্ন তথ্য ম্যানিপুলেট করছে, সেটা আন্তর্জাতিক স্তরে প্রমাণিত হয়েছে। আমরা যদি ধরেও নিই যে আমাদের দেশ জাপানকে ছাড়িয়ে গেছে, সেটা অত্যন্ত গর্বের বিষয়। তাহলে আপনারা কাউন্টার করবেন কি করে? পার ক্যাপিটা ইনকাম কোথায়? পার ক্যাপিটা ইনকাম কোন জায়গায় পৌঁছেছে? দেশের অর্থনৈতিক বৈষম্য, সম্পদের বৈষম্য ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে সর্বাধিক জায়গায় পৌঁছেছে। বেকারত্ব ৪৪ বছরে সব থেকে বেশি পৌঁছেছে। তাহলে এই ইনকামের
যে মানে সুবিধা সেইটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কোথায়? সেই টাকাটা তো হাতে গোনা কয়েকটা অংশের কাছে পৌঁছাচ্ছে। 2% মানুষের হাতে 70% সম্পদ, অর্থাৎ বাকি 98% মানুষের হাতে কিন্তু বাতি ধরিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী 2 কোটি চাকরি দেবো বলেছিলেন, দিতে পারেন। অর্থাৎ গরিব মানুষ গরিব হয়ে যাচ্ছে। তাহলে স্পষ্ট হয়েছে আপনার কথা। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নিচ্ছিলাম।